আসসালামু আলাইকুম প্রো ইনভেস্টর সাব কমিউনিটি। আপনারা যারা নিয়মিত আমার এই চ্যানেলের দর্শক তারা জানেন যে আমি ফরেক্স, ক্রিপ্টো কিংবা ইন্টারন্যাশনাল স্টক মার্কেটে ট্রেড করার জন্য বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজকে তার 66 নাম্বার ভিডিও। সো আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার পূর্ববর্তী ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন, যেখানে আমি অনেক বেসিক জিনিসপত্র নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। আজকে আমি আমার যে মার্কেট স্ট্রাকচার সম্পর্কে আপনাদের যে আমি লেকচার সিরিজটি দিচ্ছিলাম তার 3 নাম্বার ভিডিওটি আপনাদেরকে দিব, যেখানে আমি দেখাবো যে অর্ডার ব্লকের কিছু রুল রয়েছে, সেই রুলগুলোকে মেনে চলতে হয়, তাহলে সেই অর্ডার ব্লকগুলো বেশ ভালোভাবে মার্কেটে অ্যাক্টিভলি কাজ করে। সো আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদেরকে 4টা রুল শিখাবো, যে 4টা রুল আপনাদেরকে ফলো করতে হবে যখন আপনি কোনো অর্ডার ব্লকে আইডেন্টিফাই করবেন। কারণ আমরা জানি যে মার্কেটে অনেকগুলো অর্ডার ব্লক আমরা পেতে পারি, বাট কোন অর্ডার ব্লকটা বেস্ট ওয়েতে কাজ করবে সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে। আপনারা যারা আমার পূর্ববর্তী 1 এবং 2 পার্ট 1 বা পার্ট 2 দেখে আসেন নাই, সেগুলো দেখে আসতে পারেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো শুরু করা যাক। আমি আমাদের লাস্ট ভিডিওতে অর্থাৎ পার্ট 2 ভিডিওতে আপনাদেরকে অর্ডার ব্লক সম্পর্কে আলোচনা করেছিলাম, অর্ডার ব্লকের ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছিলাম। বাট পার্ট 1-এ যদি আপনি ফিরে যান, সেখানে আপনাদেরকে আমি ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টারিস্টিক্স এগুলো নিয়েও আলোচনা করেছিলাম। তো আজকের এই ভিডিওটা আগের আমি যে ভিডিওগুলোতে আপনাদের যে বিষয়বস্তুগুলোকে আলোচনা করেছিলাম সেগুলো ধরে নিব যে আপনারা জানেন, তার উপর ভিত্তি করে আমি এই ভিডিওটি কন্টিনিউ করব। তো লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে যখন কোনো একটা বেয়ারিশ মোমেন্টাম থাকে এবং সেই বেয়ারিশ মোমেন্টাম শেষ হয়ে এসে বুলিশ মোমেন্টাম শুরু হয়, সেই যে জায়গাটা, যে ছোট জায়গাটা যেখান থেকে বুলিশ মোমেন্টাম শুরু হলো, যে ছোট ক্যান্ডেলস্টিক, অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বেয়ার ক্যান্ডেলটা ছিল, সেখান থেকে যে বুলিশ মোমেন্টামটা শুরু হলো, ইমব্যালেন্সটা শুরু হলো, ইনইকুইলিব্রিয়ামটা শুরু হলো, সেই জায়গাটাকে আমরা বলি অর্ডার ব্লক। সো এই চার্টে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে নীল এরিয়াটা আমি আইডেন্টিফাই করে দিয়েছি, সেটা হলো আমার অর্ডার ব্লক। এবং রাইট হ্যান্ড সাইডের ফিগার আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে বুলিশ মোমেন্টাম শুরু হলো, সেই বুলিশ মোমেন্টামটা একটা ছোট বুল ক্যান্ডেল থেকে শুরু হয়েছিল বলে সেই জায়গাটাকে আমি অর্ডার ব্লক হিসেবে আইডেন্টিফাই করেছিলাম। এটা আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে অর্ডার ব্লক আইডেন্টিফাই করার যে ওয়ে সেখানে শিখিয়েছিলাম। সেকেন্ড যে জিনিসটা আমি আপনাদেরকে বলেছিলাম, যদি সেই ক্যান্ডেলের উইকটা অর্থাৎ লেজটা যদি অনেক বড় হয়, তাহলে আমরা অর্ডার ব্লক আইডেন্টিফাই করব সেই ক্যান্ডেলের বডির নিচের ভাগ থেকে লেজের টিপ পর্যন্ত। অর্থাৎ আপনার লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছেন যে বেয়ারিশ ক্যান্ডেলটা আগে যে লেজটা ছোট ছিল, এখন সেই লেজটা যদি বড় হয়, তাহলে আমরা অর্ডার ব্লক আইডেন্টিফাই করবো এরকম একটা জোনে। এবং যদি এটা বুলিশ ক্যান্ডেলও হয়, তাহলে তার এই লেজের যে টিপটা ছিল তার থেকে তার বডির নিচের ভাগ পর্যন্ত আমরা এই অর্ডার ব্লকটাকে আইডেন্টিফাই করবো। অর্থাৎ আমাদের যে ক্যান্ডেলের শ্যাডোটা রয়েছে, সেই শ্যাডোটা তখন আমাদের অর্ডার ব্লক হিসাবে কাজ করবে। এখন আমি মার্কেটে যখন যাচ্ছি, তখন মার্কেট তো আর স্ট্রেট ফরওয়ার্ডভাবে আমাকে অর্ডার ব্লক কোথায় আছে বলে দিবে না। সেখানে অনেক উঁচা নিচা থাকবে, সেখানে অনেক মুভমেন্ট থাকবে, সেখানে অনেক কনসলিডেটেড জোন থাকবে। তো সেই জোনগুলো থেকে ফার্স্টে আমাকে যে জিনিসটা বের করতে হবে, যেটা আমি পার্ট 1-এ আপনাদেরকে শিখিয়েছিলাম, ফার্স্টে আপনাদেরকে ইমব্যালেন্সগুলো খুঁজে বের করতে হবে। ইমব্যালেন্স কি ছিল? ইমব্যালেন্স ছিল মার্কেটে যে বায়ার এবং সেলারদের মধ্যে সবসময় একটা ইকুইলিব্রিয়াম অবস্থা বজায় রাখার চেষ্টা করে, মাঝে মাঝে সেই অবস্থাটা থাকে না। সেই যে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়, অর্থাৎ বায়াররা কিংবা সেলাররা যে কোনো একজন যদি একটু মোর ডমিনেন্ট করে থাকে, তাহলে সেই জায়গাগুলোতে এরকম বড় বড় ক্যান্ডেল তৈরি হয়। এই সমস্ত বড় বড় যে ক্যান্ডেলগুলো তৈরি হয়, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিফাই করা আছে, সেগুলোকে আমরা বলি মার্কেটে ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে। এবং সাধারণত মার্কেটে যখন ইমব্যালেন্স ক্রিয়েট হয়, তখনই কিন্তু আমরা সেই অর্ডার ব্লকগুলো পেয়ে থাকি। তাহলে আপনারা দেখেন যে সমস্ত জায়গায় এরকম ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছিল, সেই জায়গায় যদি একটু আগে লক্ষ্য করে দেখি চার্টে, দেখতে পাবেন যে এখানে নিচের দিকে নেমে আসছিল এই যে নিচের যে বেয়ার ক্যান্ডেলটা ছিল, সেই লাস্ট বেয়ার ক্যান্ডেলের পরে কিন্তু একটা বুল মুভমেন্ট হয়েছিল। এবং এই যে বুল মুভমেন্টটা হয়েছিল, এখানে মার্কেটে ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছিল, এবং এই যে ছোট জায়গাটা, এটাকে বলতেছি আমরা অর্ডার ব্লক। অনুরূপভাবে এই ইমব্যালেন্সটার দিকে লক্ষ্য করলে এইটা হলো আমার অর্ডার ব্লক, এই ইমব্যালেন্সটার দিকে লক্ষ্য করলে এটা হলো আমার অর্ডার ব্লক। এভাবে আমরা যে সমস্ত ইমব্যালেন্স পাচ্ছি, প্রতিটার জন্য আমি একটা করে অর্ডার ব্লক পাচ্ছি। এখন আমি যদি আরেকটা চার্টের দিকে লক্ষ্য করি, এখানে যদি আমি দেখি, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা একটা ইউরো ইউএসডি 4 আওয়ার চার্ট, এবং এই ইউরো ইউএসডি 4 আওয়ার চার্টে আপনি দেখতে পাচ্ছেন কিছু কিছু ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে, যে ইমব্যালেন্সগুলো আপনার ব্লু অ্যারো দিয়ে আইডেন্টিফাই করা আছে। এই দেখেন, এখানে একটা বুলিশ ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছিল, এখানেও একটা বুলিশ ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছিল, এখানে একটা বেয়ারিশ ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছিল। ইমব্যালেন্স মানে যেখানে বেয়ার কিংবা বুল খুব স্ট্রংলি মুভ করবে, অর্থাৎ বড় একটা ক্যান্ডেল তৈরি হবে, যেখানে বডিটা খুবই রিজিড এবং স্ট্রং হবে এবং মুভমেন্টটা খুব স্ট্রেইট ফরওয়ার্ড হবে। অনুরূপভাবে এখানে দেখেন একটা বড় বুল ক্যান্ডেল ছিল,
এবং এখানে একটা বড় বুল ক্যান্ডেল ছিল। সো এই সমস্ত জায়গাগুলোকে আমরা বলি মার্কেটে ইমব্যালেন্স। এখন এই ইমব্যালেন্স থেকে যদি আমি অর্ডার ব্লক আইডেন্টিফাই করতে চাই, তাহলে অর্ডার ব্লকের ডেফিনেশন অনুযায়ী আপনি ফার্স্ট যে ইমব্যালেন্সটা দেখতে পাচ্ছেন, সেই ইমব্যালেন্সটা শুরু হওয়ার আগে যে ছোট ছোট ক্যান্ডেল নিচের দিকে নেমে এসেছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেয়ারিশ ক্যান্ডেল নিচের দিকে নেমে এসেছিল এবং এখানে এসে সে বাধা পাচ্ছিল, বাধা পেয়ে তারপরে একটা জোরে মোমেন্টাম নিয়ে ক্যান্ডেলটা উপরের দিকে উঠে গেছে। এই যে ছোট ছোট ক্যান্ডেলগুলো ছিল, এই ছোট ছোট ক্যান্ডেলের সমন্বয়ে যে ব্লকটা তৈরি হয়েছে সেটাকে আমরা বলি অর্ডার ব্লক। সেকেন্ডলি, আপনি যদি আবার সেকেন্ড ইমব্যালেন্সটা লক্ষ্য করে থাকেন বা এখানে আপনি যদি লক্ষ্য করে থাকেন, প্রতিটা জায়গায় কিন্তু আপনার এরকম করে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হচ্ছে, যে ইমব্যালেন্সটা শুরু হচ্ছে কোনো ছোট একটা বুল কিংবা বেয়ারিশ ক্যান্ডেলের মুভমেন্ট থেকে। সো এইভাবে আমরা দেখতে পারি যে কিভাবে চার্টের মধ্যে অর্ডার ব্লক ক্রিয়েট হয়। এখন এই অর্ডার ব্লক যে ক্রিয়েট হলো, আমাদের চার্টে অনেক অর্ডার ব্লক ক্রিয়েট হতে পারে। যেমন ধরেন যে আমি পূর্ববর্তী যে চার্টটা দেখেছিলাম সেখানে কিন্তু অনেকগুলো ইমব্যালেন্স মুভমেন্ট ছিল এবং অনেকগুলো অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছিল। বাট এই অর্ডার ব্লকগুলোর মধ্যে কোন অর্ডার ব্লকটা ইফেক্টিভলি কাজ করবে, অর্থাৎ সাপ্লাই এবং ডিমান্ড জোনের মধ্যে কোন সাপ্লাই জোন এবং কোন ডিমান্ড জোন ইফেক্টিভলি কাজ করবে, সেটার জন্য আমাদের একটা রুল রয়েছে, মানে 4টা রুলের সমন্বয়ে একটা স্ট্র্যাটেজি রয়েছে। সেটা হলো যে প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে ইমব্যালেন্স। প্রথমে আমাদের মার্কেটে ইমব্যালেন্স খুঁজে বের করতে হবে। যদি ইমব্যালেন্সই আমি খুঁজে বের করতে না পারি, তাহলে তো আমাদের অর্ডার ব্লক ক্রিয়েট হবে না। তো ফার্স্ট রুলটা হলো মার্কেটে ইমব্যালেন্স ক্রিয়েট হতে হবে। 2 নম্বর রুলটা হলো মার্কেটে একটা ব্রেক অফ স্ট্রাকচার হতে হবে। আপনারা যদি আমরা পূর্ববর্তী ভিডিওতে ফিরে যান 1 নম্বর পার্টে, তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি সেখানে আপনাদের শিখিয়েছিলাম যে ব্রেক অফ স্ট্রাকচার কি। 3 নম্বর যে জিনিসটা আমাদেরকে মেনটেন করতে হবে সেটা হলো ইনএফিসিয়েন্সি এবং 4 নম্বর হলো আনমিটিগেটেড। এই রুলগুলো নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওতে। তো প্রথমে আইডেন্টিফাই করা আমরা শিখেছিলাম রুল নাম্বার 1-এ ইমব্যালেন্স কিভাবে আইডেন্টিফাই করতে হয়। তো একটা চার্টের মধ্যে কিভাবে ইমব্যালেন্স আইডেন্টিফাই করতে হয় সেটা আমরা শিখে গেছি। রুল 2-তে আসতে হবে। রুল 2-তে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা চার্ট নিচের দিকে নেমে আসছে এবং সেখানে এসে সে ইমব্যালেন্স ক্রিয়েট করেছে। এই দেখেন এখানে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে, বাট এই যে ইমব্যালেন্সটা ক্রিয়েট হচ্ছে সে কিন্তু আগের যে লোয়ার লোটা ছিল, আমি জানি যে যখন কোনো একটা ডাউন ট্রেন্ড নেমে আসে তখন কি করতে হয়, সে লোয়ার লো ক্রিয়েট করতে করতে যায় বা একটা লেভেলের একটা লো লেভেল থাকে যেটাকে বলে লেভেল অফ স্ট্রাকচার। এই যে ইমব্যালেন্সটা ক্রিয়েট হয়েছিল সেই ইমব্যালেন্সটা কিন্তু এই লেভেল অফ স্ট্রাকচারকে ক্রস করে নাই, অর্থাৎ ভাঙে নাই। তার মানে কি ব্রেক অফ স্ট্রাকচার হয় নাই। তো সেই ব্রেক অফ স্ট্রাকচার যদি না হয়, সেখানে যে ইমব্যালেন্স ক্রিয়েট হলো বা সেখান থেকে যে অর্ডার ব্লকটা ক্রিয়েট হলো সেটাকে আমি অতটা জোরালোভাবে ইফেক্টিভ অর্ডার ব্লক বলতে পারি না, বা স্ট্রং সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স বা সাপ্লাই কিংবা ডিমান্ড জোন বলতে পারি না। ঠিক আছে। সো এখানে কি হচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন যে মার্কেট একটা কনসোলিডেট জোন করছে। সেখানে হচ্ছে কি আপনার অনেকগুলো ফেক মুভমেন্ট হতে পারে। এখানে আপনার একটা ফেক মুভমেন্ট হতে পারে এবং এটা যদি আপনি ছোট চার্টে ফিরে যান, এটা তো আপনার 4 আওয়ার চার্ট, আপনি দেখতে পাবেন যে এগুলাই ছিল আপনার ব্রেকআউট। এবং এই ব্রেকআউটের ফলে আপনার যেটা হয়েছিল, আপনি ফলস ব্রেকআউটের মধ্যে পড়তে পারেন যদি না আপনার এইভাবে নতুন স্ট্রাকচার ক্রিয়েট হয়। তো অনেকে প্রশ্ন করে থাকেন যে ফলস ব্রেকআউট আমি কিভাবে আইডেন্টিফাই করব। এটাও একটা ফলস ব্রেকআউটের আইডেন্টিফায়ার নিয়ম হতে পারে, যে আপনি মনে করেন H1 টাইম ফ্রেমে বা M15 টাইম ফ্রেমে ট্রেড করছেন, আবার আপনি দেখতে পেলেন যে স্ট্রংলি আপনার সেই কনসোলিডেট জোনটাকে ভেঙে নিচের দিকে আপনার ক্যান্ডেলটা নেমে আসলো। বাট আপনি যখন ব্রডার টাইম ফ্রেমে যাচ্ছেন, যখন মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করছেন, কারণ আপনার ট্রেড করার ক্ষেত্রে MTF অর্থাৎ মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখলেন যে না, বিগের টাইম ফ্রেমে 4H টাইম ফ্রেমে আপনি এখনই স্ট্রাকচার ব্রেক করেন নাই, তার মানে কি আপনার এখান থেকে আবার সেলারের জায়গায় বায়াররা কিন্তু মোমেন্টামটা মার্কেটে নিয়ে নিতে পারে। ঠিক আছে। সো আমাদের সেকেন্ড রুল ছিল যে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হতে হবে, তাহলেই যে অর্ডার ব্লকটা ক্রিয়েট হবে সেটাকে আমি একটা স্ট্রং অর্ডার ব্লক হিসেবে আইডেন্টিফাই করতে পারবো। 3 নম্বর রুল ছিল ইনএফিসিয়েন্সি। মার্কেটে ইনএফিসিয়েন্সি থাকতে হবে। ক্যান্ডেলের যে মুভমেন্ট হচ্ছে, আপনি যদি লেফট হ্যান্ড সাইডে 1 নম্বর যে প্যাটার্নটা রয়েছে সেটা দিকে লক্ষ্য করে থাকেন, আপনি দেখতে পাবেন যে আমাদের রুল কিন্তু ফলো করছিল অর্ডার ব্লকে। কি করছে, একটা এখানে বেয়ারিশ মোমেন্টাম থেকে আস্তে করে বুলিশ মোমেন্টাম ক্রিয়েট হলো এবং মার্কেট উপর দিকে উঠে যাওয়া শুরু হলো। বাট মার্কেট যখন উপরের দিকে উঠে যাচ্ছে, তখন আপনি যদি একটু লক্ষ্য করে থাকেন তাহলে দেখতে পাবেন যে মার্কেট উপরে উঠে যাওয়ার সময় সে কিন্তু নিচেও নেমে এসেছিল। যদি আপনি একটু শর্টার টাইম ফ্রেমে যান বা এই লেজগুলোর দিকে লক্ষ্য করেন, দেখবেন যে মার্কেট স্ট্রেট ফরওয়ার্ডভাবে উপরের দিকে উঠে যায় নাই। মার্কেট এখান থেকে বুলিশ মোমেন্টাম নিয়ে উপরে উঠে গিয়েছিল, এখানে একটা লম্বা উইকেট তৈরি হয়েছিল এবং তারপরে আবার নিচের দিকে নেমে এসে পরবর্তী ক্যান্ডেলও কিন্তু দেখতে পাচ্ছেন ক্যান্ডেল অনেকটুকু নিচের দিকে নেমে এসেছিল, তারপরে উপরের দিকে উঠে এসেছিল। তাহলে ক্যান্ডেলের মুভমেন্টটা কেমন ছিল, প্রাইসের মুভমেন্টটা, প্রাইস অ্যাকশনটা এখানে উপরের দিকে ছিল, আবার নিচের দিকে নেমে আসছে, আবার উপরের দিকে ছিল। এটা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ডভাবে উপরের দিকে উঠে যায় নাই। এখন আপনি যদি 2 নম্বর ফিগারের দিকে লক্ষ্য করেন, তাহলে এখানে দেখতে পাবেন যে এই ক্যান্ডেলের কোনো শ্যাডো নিচের দিকে নাই, তার পরবর্তী ক্যান্ডেলেও কোনো শ্যাডো নিচের দিকে নাই। তার মানে সে একদম একদম উপরের দিকে স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে উপরের দিকে উঠে গিয়েছিল। এই যে অবস্থাটা ক্রিয়েট হচ্ছে, যেখানে মার্কেটে একটা ইনএফিসিয়েন্সি ক্রিয়েট হচ্ছে, মানে ইফিসিয়েন্সি
ইফিশিয়েন্ট ওয়েতে উপরের দিকে উঠতেছে না, সে একটা ইমব্যালেন্সের স্ট্রং মোমেন্টাম নিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, সেখানে একটা ইনএফিশিয়েন্সি ক্রিয়েট হচ্ছে। সেটাকে আমি বলতেছি যে রুল নাম্বার 3, যে আমার এরকম ক্যান্ডেল তৈরি হতে হবে যেখানে আমার উইকগুলা এরকম করে রিটেস্ট করে নিচের দিকে নেমে আসবে না, যেরকম করে আপনি 1 নম্বর ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন, যেখানে প্রাইস মুভমেন্টে এরকম জিগজ্যাগ হচ্ছে, রাদার বরং আপনার মুভমেন্টে স্ট্রেইট ফরওয়ার্ডভাবে উপরের দিকে উঠে যাবে। তখন আমি বলতে পারি যে আমাদের রুল নাম্বার 3 যেটা হলো আমাদের মার্কেটে ইনএফিশিয়েন্সি ক্রিয়েট হয়েছে। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। 4 নম্বর নিয়মটা হলো যে আনমিটিগেটেড হতে হবে, যে অর্ডার ব্লকটা ক্রিয়েট হলো সেটা আনমিটিগেটেড হতে হবে, মানে কি আনটাচ হতে হবে, মানে সেখানে ফার্স্ট টাইম টাচ করলেই সেই অর্ডার ব্লকটা স্ট্রংভাবে কাজ করে, সেটা যদি আবার সেকেন্ড কিংবা থার্ড টাইম টাচ করে তখন সেটা উইক হয়ে যায় অনেকটা। যেরকম আমরা শিখেছিলাম যে সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যে ফার্স্ট টাইম টাচ করে যদি সেটা ব্যাক করে যায় তার মানে সেখানে বায়াররা আবার ঝাঁপায় পড়েছে, সেখানে স্ট্রং বাইং জোন রয়েছে। সেমভাবে এখানে যে অর্ডার ব্লকটা আপনার ক্রিয়েট হলো, দেখি অর্ডার ব্লকটা কী করে ক্রিয়েট হলো, যে নিচের দিকে প্রাইসটা নেমে আসছিল এবং একটা ইমব্যালেন্স ক্রিয়েট হলো। ইমব্যালেন্স শুরু হওয়ার আগে যে আপনার ছোটো ছোটো ক্যান্ডেল ছিল সেখানে আমার অর্ডার ব্লক ক্রিয়েট হলো। সেই অর্ডার ব্লকে যখন ফার্স্ট টাইম টাচ করলো, এটা দেখেন ফার্স্ট টেস্ট, তখন টাচ করে এটা নিচের দিকে নেমে আসছিল, বাট সেটা যদি আবার টাচ করে সেকেন্ড টাইম এই অর্ডার ব্লকটাকে যদি টাচ করে তখন সেটা খুব একটা বেশি ইফেক্টিভলি কাজ করে না। তো আমাদের যখন আমি একটা ইফেক্টিভ অর্ডার ব্লক আইডেন্টিফাই করার চেষ্টা করব, আমাদেরকে দেখতে হবে সেটা আনমিটিগেটেড কিনা, মানে সেটা আগে একবারও টাচ হয় নাই এরকম একটা অর্ডার ব্লককে আমার বেছে নিতে হবে। সেই অর্ডার ব্লকটা কিন্তু আমার ভালো সাপ্লাই কিংবা ডিমান্ড জোন বা অর্ডার ব্লক হিসেবে কাজ করতে পারে। তাহলে এই 4টা রুল আপনাদের যেটা আমি শিখালাম সেটা হলো যে ফার্স্ট আপনার মার্কেটে ইমব্যালেন্স ক্রিয়েট হতে হবে। যদি মার্কেটে ইমব্যালেন্স ক্রিয়েট নাই হয় তাহলে আপনি সেখানে অর্ডার ব্লক যে জেনারেট হচ্ছে সেটা কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। সেকেন্ড হলো অর্ডার ব্লক যেটা ক্রিয়েট হলো সেখানে আপনাকে ব্রেক অফ স্ট্রাকচার ঘটতে হবে, তাহলে সেই অর্ডার ব্লকটা স্ট্রং হবে। আপনার যদি কনসোলিডেট জোনের মধ্যে অর্ডার ব্লক ঘোরাফেরা করতে থাকে তাহলে সেই অর্ডার ব্লকটা ইফেক্টিভলি কাজ করে না। সেটা ছিল আমার রুল নাম্বার 2, যে ব্রেক অফ স্ট্রাকচার হতে হবে, অর্থাৎ আপনার নতুন যে লোয়ার লোটা ক্রিয়েট হবে সেটাকে আগের যে লোয়ার লো ছিল সেটাকে ব্রেক করে নিচের দিকে নেমে যেতে হবে, অথবা যে হায়ার হাইটা তৈরি হলো সেটা পূর্ববর্তী যে হায়ার হাইটা ছিল সেটাকে ব্রেক করে উপরের দিকে উঠে যেতে হবে। তখনই কেবলমাত্র আপনি বলতে পারেন যে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, তখন আপনার সেই অর্ডার ব্লকটা ইফেক্টিভলি কাজ করবে। অথবা যদি চেঞ্জ অফ স্ট্রাকচার হয়, আমরা জানি যে চেঞ্জ অফ স্ট্রাকচার ইজ নাথিং বাট দ্য কম্বিনেশন অফ ফিউ চেঞ্জ অফ ব্রেক অফ স্ট্রাকচার। তার মানে আপনার একটা বুলিশ মোমেন্টাম থেকে যদি আবার বুলিশ মোমেন্টাম থেকে যদি বেয়ারিশ মোমেন্টাম ক্রিয়েট হয় বা বেয়ারিশ মোমেন্টাম থেকে বুলিশ মোমেন্টাম ক্রিয়েট হয়, তখন যদি সে কয়েকটা স্ট্রাকচার ব্রেক করে তখন আমরা বলি সেটা চেঞ্জ অফ স্ট্রাকচার হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টারিস্টিক্স হয়েছে। সেই চেঞ্জ অফ ক্যারেক্টারিস্টিক্সের সময় যে অর্ডার ব্লকগুলো তৈরি হবে সেগুলো কিন্তু একটা স্ট্রং অর্ডার ব্লক হিসেবে কাজ করতে পারে। আর 3 নম্বর যে রুলটা ছিল সেটা হলো ইনএফিশিয়েন্সি, অর্থাৎ মার্কেট যখন উপরের দিকে উঠে যাবে তখন কি করতে হবে, স্ট্রেইট ফরওয়ার্ডভাবে উপরের দিকে উঠে যেতে হবে, অর্থাৎ সে আগে নিচের দিকে নেমে আসতে পারবে না। যেরকম করে আমি একটু আগে আপনাদেরকে দেখালাম যে এই ক্যান্ডেল স্টিকের ক্ষেত্রে প্রাইস উপরের দিকে গেল বা নিচের দিকে নেমে আসলো, মানে এটা এফিশিয়েন্ট ওয়েতে যাচ্ছে, সবাইকে সুযোগ দিতে দিতে যাচ্ছে। বাট যখন এটা ইনএফিশিয়েন্ট ওয়েতে অর্থাৎ বুলিশ মোমেন্টাম টেনে উপরের দিকে চলে যাবে, তার কোনো নিচে শ্যাডো থাকবে না, থাকলেও খুবই ছোট শ্যাডো থাকবে, সেই সমস্ত ক্যান্ডেল স্টিককে আমরা বলি ইনএফিশিয়েন্ট ওয়েতে উপরের দিকে উঠে যাচ্ছে, তখন অর্ডার ব্লক কিন্তু ভালো কাজ করতে পারে। এবং 4 নম্বর রুল ছিল যে সেটা আনটাচ হতে হবে, সেই আনটাচ জোনগুলো অর্ডার ব্লক খুব ভালো রেজিস্ট্যান্স কিংবা সাপ্লাই কিংবা ডিমান্ড জোন হিসাবে কাজ করে থাকে। আশা করি এই 4টা রুল আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে প্রথমে থিওরিটিটা শেখাচ্ছি যে অর্ডার ব্লক কী করে স্ট্রং অর্ডার ব্লক আইডেন্টিফাই করতে হয়। নেক্সট ভিডিওতে আমি চার্টে যাব, চার্টে গিয়ে আমি সেই অর্ডার ব্লকগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব। যেমন ধরেন যে এই চার্টে যদি আপনি ফিরে আসেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, যেই অর্ডার ব্লকগুলো আনটাচ ছিল, সেই আনটাচ থাকার কারণে যখন সেটা ফার্স্ট টাইম টাচ হয়েছে সেখান থেকে মার্কেট মোমেন্টাম উপরের দিকে উঠে গিয়েছে। সেমভাবে এখানে যে অর্ডার ব্লকটা ছিল, এই অর্ডার ব্লকে ফার্স্ট টাইম যখন মার্কেট এসে টাচ করেছে, টাচ করার পরে সে একটা স্ট্রং মোমেন্টাম নিয়ে উপরের দিকে উঠে গেছে। সো আমরা শিখবো চার্টের মধ্যে গিয়ে কি করে এই অর্ডার ব্লকগুলো এফিশিয়েন্টলি কাজ করে, বাট তার আগে আমাদেরকে ডেফিনেশনগুলো শিখতে হবে। তো আশা করি আজকের এই ভিডিওতে আপনারা অর্ডার ব্লকের ডেফিনেশনটা শিখতে পেরেছেন। এরপরে আরও 2টা ইম্পর্টেন্ট টপিক রয়েছে যেটাকে বলে ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফবিজি। আরেকটা হলো আপনার লিকুইডিটি, অর্থাৎ মার্কেটে যে লিকুইডিটি ক্রিয়েট হয় সেই লিকুইডিটি কী করে স্মার্ট মানি সেটাকে ক্যাপচার করে তারপর আপনাদের সাথে গেম খেলে, সেই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। বাট আমরা আস্তে আস্তে একটা করে আমাদের টার্ম ক্লিয়ার করতে যাব। তো আজকের ভিডিওতে আমি যে টার্মটা ক্রিয়েট করলাম সেটা হলো অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকটা আমরা আগের ভিডিওতেও শিখেছিলাম এবং এই অর্ডার ব্লকের কিছু রুল রয়েছে, যখন এই রুলগুলো ফলো করে তখন অনেকগুলো অর্ডার ব্লক মার্কেটে ক্রিয়েট হতে যায়। আমরা আইডেন্টিফাই করতে পারি তখন যে কোন অর্ডার ব্লকটা এখন আমার মার্কেটে স্ট্রংভাবে কাজ করবে, অ্যাক্টিভলি
ইনভলভ থাকবে এবং সেইখানে যখন ফার্স্ট টাচ করবে তখন আমরা কিভাবে ট্রেড এক্সিকিউট করব সেটা আমরা আস্তে আস্তে শিখব। বাট আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন আজকের এই ভিডিও থেকে অর্ডার ব্লক কি করে আমাদের আইডেন্টিফাই করতে হয়, কোনটা স্ট্রং অর্ডার ব্লক এবং কোনটা উইক অর্ডার ব্লক, এবং সেটা ফলো করার জন্য আমাদের 4টা রুল ফলো করতে হবে। মার্কেট ফার্স্টে ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে আমার মার্কেটে অর্ডার ব্লক ক্রিয়েট করতে হবে, তারপরে আমাকে দেখতে হবে যে সেই অর্ডার ব্লকটা কোনো স্ট্রাকচার ব্রেক করেছে কিনা, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার হলে সেই অর্ডার ব্লকটা একটু স্ট্রং হবে বা চেঞ্জ অফ ক্যারেক্টারিস্টিক যদি সেখান থেকে শুরু হয়। এবং 3 নম্বর হল মার্কেট ইনএফিশিয়েন্ট ওয়েতে মুভমেন্ট হতে হবে, অর্থাৎ স্ট্রেইট ফরওয়ার্ডভাবে উপরের দিকে কিংবা নিচের দিকে নেমে যাবে, অর্থাৎ বেয়ার ক্যান্ডেল তৈরি হলে স্ট্রং বেয়ার ক্যান্ডেল থাকবে, বুল ক্যান্ডেল তৈরি হলে স্ট্রং বুল ক্যান্ডেল থাকবে, যার বডি স্ট্রং থাকবে, লেজ অনেক ছোট ছোট থাকবে। আর 4 নম্বর ছিল সেটা আনটাচ হতে হবে, আনমিটিগেট হতে হবে, সেটা একবারও টাচ করে নেই এরকম একটা অর্ডার ব্লক যদি থাকে তাহলে সেই অর্ডার ব্লকটা খুব স্ট্রংলি কাজ করার প্রবাবিলিটি রয়েছে। আশা করি আজকের ভিডিওতে আপনারা একটু কিছু হলে শিখতে পেরেছেন। আর পরবর্তী ভিডিওতে আমি ফেয়ার ভ্যালু গ্যাপ, লিকুইডিটি এবং কিভাবে ট্রেড এক্সিকিউট করতে হয় এই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আপনাদের জন্য এই ভিডিওটা একটু হলেও উপকার হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।